আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আমি আজ ক্লাস নেব অনার্স সেকেন্ড ইয়ারের, বিশেষ করে যারা কিছুদিন আগে শর্ত সাপেক্ষে সেকেন্ড ইয়ার প্রমোশন নিয়েছো তাদের ক্লাসটি মূলত হবে আজকে। তো আমরা তোমাদের কম্পারেটিভ অ্যানাটমির উপর ইতিপূর্বে ক্লাস নিয়েছি। সেই ক্লাসটি ছিল প্রোটোজয় অ্যান্ড নন কর্ডেটস। টপিক ছিল প্লাটিহেলমিনথিস পর্বের প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন। তো আমরা এই ক্লাসটি নেওয়ার আগে বেসিক জিনিস আলোচনা করেছিলাম। কম্পারেটিভ অ্যানাটমি কি, সংজ্ঞা, ওরা সিলেবাস নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা প্লাটিহেলমিনথিস পর্বের প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনটি করিয়েছিলাম। আজকে কম্পারেটিভ অ্যানাটমির আমাদের দ্বিতীয় ক্লাস। এছাড়া আমরা এনভায়রনমেন্টাল বায়োলজির উপর দুটো ক্লাস নিয়েছি। সেই টপিকসগুলো ছিল অ্যাসিড রেইন, গ্রিন হাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং। এই সমস্ত বিষয়ের উপর আমাদের কয়েকটি ক্লাস হয়েছে, আর কম্পারেটিভ অ্যানাটমির উপর একটি ক্লাস হয়েছে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো তোমরা কম্পারেটিভ অ্যানাটমির বই কিনে নেবে। অনেকে হয়তো বইটি কিনেছ, আর যারা এখনও কেনো নাই তারা বই কিনবে। তো এখানে বাজারে কয়েকটি বই পাওয়া যায় বিভিন্ন রাইটারের, বিশেষ করে মোস্তফা দুলাল স্যারের বই, এছাড়া পীযূষ কান্তি হরি বই আছে। এই বইগুলো তোমরা কিনতে পারো। তো আমরা আজকে পড়ব প্রোটোজয়ের উপর। বিশেষ করে প্রোটোজয়ের উপর আমরা যে ক্লাসটি নেব সেটা হলো প্যারাসাইটিক বা প্যারাসাইটিজম। এটা পড়ার আগে আমরা কিছু সংজ্ঞা পড়ে নেব। এই চ্যাপ্টারের যে উল্লেখযোগ্য সংজ্ঞাগুলি, যেটা সাধারণত আমাদের বিভিন্ন সময় দরকার হবে। তা প্রথমে আমরা যে পেলিকল জিনিসটা কি, পেলিকল হচ্ছে প্রোটোজয় প্রাণীদের নির্দিষ্ট বহিরাকৃতি প্রদানকারী পুরু যে পর্দা, অর্থাৎ প্রোটোজয় পর্বের বহিরাকৃতি প্রদানকারী পুরু পর্দাকেই বলা হচ্ছে পেলিকল। এছাড়া আমাদের একটা সংজ্ঞা প্রায় পরীক্ষা থাকে, বিশেষ করে থিকা বা লরিকা। তা থিকা জিনিসটা কি সেটা আমরা শিখব। থিকা হচ্ছে প্রোটোজয় পর্বের দেহবরণ তথা বাইরের আবরণ, প্রাথমিক অবস্থায় যে শক্ত আবরণে গঠিত হয় সেটাই আসলে থিকা। অর্থাৎ প্রোটোজয়েন্টদের দেহকোষকে ঘিরে প্রাথমিক অবস্থায় যে শক্ত আবরণ তৈরি হয়, এই শক্ত আবরণকে বলা হয় থিকা। আরেকটি সংজ্ঞা আমাদের দরকার হয়, লরিকা কাকে বলে। লরিকা হচ্ছে প্রোটোজয় প্রাণীর এক ধরনের প্রতিরক্ষাকারী বহিরাবরণ, যা প্রাণীর দ্বারা নিঃসৃত হয় বা বহিরাগত বস্তু দ্বারা গঠিত হয়। তা যে সংজ্ঞা তিনটের কথা বললাম, এই সংজ্ঞা তিনটে আমাদের প্রায় পরীক্ষা থাকে। এখন আমরা আরেকটি সংজ্ঞা পড়ব, যেটা মাঝে মাঝে শর্ট কোশ্চেন হিসেবে 4 নম্বরের জন্য আসে। তা আমরা আজকে কিছু শর্ট কোশ্চেন এবং প্রোটোজয়ের পরজীবীটা আমরা মূলত পড়ব। প্যারাসাইটিজম তোমার সিলেবাসের অংশ। তা আমরা চলনের সংজ্ঞা শিখব, যে কোনো স্বকীয় প্রাণীর এক স্থান হইতে অন্য স্থানে স্থানান্তর হওয়া পদ্ধতিকে বলা হয় চলন। এর সাথে আরেকটি জিনিস আমাদের জানার দরকার, যে নরণের সংজ্ঞা দাও। নরণ হচ্ছে প্রাণীর স্থান পরিবর্তন ছাড়া, অর্থাৎ স্থান পরিবর্তন ছাড়া প্রাণীর অঙ্গ সঞ্চালন করাকে বলা হচ্ছে নরণ।
অর্থাৎ কোনো প্রাণী ইচ্ছা বা অনিচ্ছায় নির্দিষ্ট স্থানে অবস্থান করে অঙ্গ সঞ্চালন করাকে বলা হয় নরণ। এখন আমরা এই প্যারাসাইট নিয়ে কতগুলি সংজ্ঞা বা কতগুলি শর্ট কোশ্চেন আমাদের আলোচনায় আসবে। যেমন একটি ডাইজেনেটিক পরজীবীর বৈজ্ঞানিক নাম প্লাজমোডিয়াম ভাইভাক্স, মোনোজেনেটিক অ্যাসক্যারিস লুম্ব্রিকোডিস। তারপর নন প্যাথোজেনিক, প্যাথোজেনিক যে সমস্ত পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাকে বলা হয় প্যাথোজেনিক প্যারাসাইট, আর যে সমস্ত পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে না তাকে বলা হয় নন প্যাথোজেনিক প্যারাসাইট। তা আমরা পুরো টপিক্সটা পড়লেই আসলেও পরজীবী সংক্রান্ত যে শর্ট কোশ্চেনগুলো সেটা আমাদের শেখা হয়ে যাবে। আমরা এখন প্যারাসাইটিজম বা প্যারাসাইট নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে প্রোটোজোয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, তা প্যারাসাইট জিনিসটা কি? প্যারাসাইট হচ্ছে যে দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব একত্রে বাস করে, একটি উপকৃত হয় অপরটি ক্ষতিগ্রস্ত হয়। উপকৃত জীবটিকে বলা হয় প্যারাসাইট আর ক্ষতিগ্রস্ত জীবটিকে বলা হয় পোষক বা হোস্ট। আর একত্রে সহাবস্থানকে বলা হয় প্যারাসাইটিজম বা পরজীবিতা। তো আমরা এই পরজীবিতার, তোমাদের সিলেবাসে সরাসরি পরজীবিতা নিয়েই আছে, তা পরজীবিতা নিয়ে আমরা পড়াশোনা করব আজকে। তো পরজীবিতার প্রকারভেদ আমরা জানার চেষ্টা করি। তারপরে পরজীবী শ্রেণীবিন্যাস, পোষক এবং পরজীবীর সম্পর্ক, পরজীবী ট্রান্সমিশন, মানে এক কথা পরজীবী নিয়ে বেশ কয়েকটি টপিকস আমাদের এখানে আলোচনা হবে। তো পরজীবীর প্রকারভেদ, প্রথমে আসি একক পরজীবিতা। একক পরজীবিতা হচ্ছে একটি মাত্র পোষক একটি মাত্র পোষককে আক্রমণের ফলে সৃষ্ট সম্পর্ককে বলা হয় একক পরজীবিতা। তার মানে একটি পোষক আর একটি পরজীবী আক্রমণের ফলে যে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হচ্ছে যে একক পরজীবিতা। বহু পরজীবিতা, একটি পোষক বিভিন্ন প্রজাতির পরজীবী দ্বারা আক্রান্তর ফলে যে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হয় বহু পরজীবিতা। তার মানে একটি পোষক বিভিন্ন প্রজাতির পরজীবী। আর হাইপার প্যারাসাইট হলো একটি পরজীবী পোষক প্রাণীকে আক্রমণ করার পর ওই পরজীবী প্রাণীটি যখন নিজেই কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয় তখন এই ধরনের সম্পর্ককে বলা হয় হাইপার প্যারাসাইট। এটা বাংলা হলো অতি পরজীবিতা। আরেকটি হচ্ছে সুপার প্যারাসাইটিজম, অর্থাৎ একটি পোষক একই প্রজাতির বহু সংখ্যক পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার ফলে যে সম্পর্ক তৈরি হয় সেটা হলো সুপার প্যারাসাইটিজম বা অতি পরজীবিতা। তার মানে একটি পোষক একই প্রজাতির বহু সংখ্যক পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার ফলে যে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হচ্ছে সুপার প্যারাসাইটিজম বা অতি পরজীবিতা। তা আমরা এখন পরজীবীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তা আমরা শ্রেণীবিন্যাস কয়েকভাবে আলোচনা করব। বিশেষ করে পোষক দেহে অবস্থান অনুসারে পরজীবী কয়েক প্রকার হতে পারে। পোষক দেহে অবস্থান অনুসারে পরজীবী প্রথমে দুটি ভাগে বিভক্ত, একটা হলো বহিঃপরজীবী আর একটা অন্তঃপরজীবী। যে সকল পরজীবী প্রাণী পোষক দেহের বাইরে অবস্থান করে, তার মানে যে সমস্ত পরজীবী পোষক দেহের বাইরের অবস্থান করে তাকে বলা হচ্ছে বহিঃপরজীবী। এই পরজীবী হাইডার বহির্ত্বকের কোষের ক্ষতি সাধন করে থাকে। সাধারণত দেখা যায় যে পোষকের দেহের বাইরে যেমন একটি উকুন হতে পারে, পেডিকুলাস, সাইম্যাক্স, এগুলো হতে পারে। আর অন্তঃপরজীবী, যে পরজীবী পোষক দেহের ভিতরে অবস্থান করে তাকে বলা হচ্ছে অন্তঃপরজীবী।
এটা আবার কয়েক প্রকার হতে পারে, সেই প্রকারভেদ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা অর্থাৎ অন্তঃপরজীবী আবার কয়েক প্রকার হতে পারে, যেমন শিলজয়ী, যেসব পরজীবী পোষক দেহের গহ্বরে অর্থাৎ যে সমস্ত পরজীবী পোষকের দেহ গহ্বরে বসবাস করে তাকে বলা হচ্ছে শিলজয়ী প্যারাসাইট। যেমন পতঙ্গের কিছু পরজীবী এই ধরনের দেখা যায়। এন্টেরোজয়িক, যে সমস্ত পরজীবী পোষকের পরিপাক নালীতে বসবাস করে তাকে বলা হচ্ছে এন্টেরোজয়িক। মুখ গহ্বরে পরজীবী, যে সমস্ত পরজীবী প্রোটোজোয়ার মুখ গহ্বরে বসবাস করে তাকে বলা হচ্ছে মুখ গহ্বরে পরজীবী। অন্ত্রের পরজীবী, যে সমস্ত প্রোটোজোয়ার পরজীবী পোষকের অন্ত্রে অবস্থান করে তাকে বলা হচ্ছে অন্ত্রের পরজীবী। বিশেষ করে অ্যান্টিমিবা, হিস্টোলাইটিকা। জনন নালীর পরজীবী, যে সমস্ত প্রোটোজোয়ান পরজীবী পোষক প্রাণীর জনন অঙ্গে বসবাস করে তাকে বলা হচ্ছে জনন নালীর পরজীবী, ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। এছাড়া আরও দুই প্রকার আছে, বিশেষ করে সাইটোজয়িক, যে সমস্ত পরজীবী পোষক দেহের কোষের অভ্যন্তরে বসবাস করে তাকে বলা হয় সাইটোজয়িক পরজীবী। বিশেষ করে লিসমেনিয়া, ডোনোভ্যানি মানুষের প্লীহা কোষে বসবাস করে। শিষ্টজয়িক পরজীবী, যে সমস্ত পরজীবী দেহকোষের মধ্যবর্তী স্থানে আন্তঃকোষীয় ফাঁকে বসবাস করে তাকে বলা হচ্ছে শিষ্টজয়িক পরজীবী। আইমেরিয়া, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। এছাড়া আরেক প্রকার পরজীবী আছে, যেমন সুপার প্যারাসাইট। একটি পরজীবী যখন অন্য একটি প্রোটোজোয়া পরজীবীকে খাদ্য হিসাবে আক্রমণ করে বা বাসস্থানের জন্য আক্রমণ করে তখন তাকে বলা হচ্ছে হাইপার প্যারাসাইট। হাইপার প্যারাসাইট। তাহলে আমরা পোষক দেহে অবস্থান অনুসারে পরজীবীর প্রকারভেদগুলো আলোচনা করলাম। এখন আমরা জীবনযাত্রার অনুসারে পরজীবী কয়েক প্রকার হতে পারে, বিশেষ করে ঐচ্ছিক পরজীবী। যে সমস্ত পরজীবী কখনো মুক্তজীবী কখনো বা পরজীবী হিসাবে বসবাস করে তাকে বলা হচ্ছে ঐচ্ছিক পরজীবী। অর্থাৎ জীবনযাত্রার পদ্ধতি অনুসারে কয়েক প্রকার, একটা হলো ঐচ্ছিক পরজীবী, বাধ্যতামূলক পরজীবী, আকস্মিক পরজীবী। যে সমস্ত পরজীবী পোষক নির্দিষ্ট এবং তাদের দেহে স্থায়ীভাবে অথবা সাময়িকভাবে বসবাস করে তাকে বলা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। এছাড়া আকস্মিক পরজীবী, অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট। যে সমস্ত পরজীবী কোনো সুস্থ প্রাণীতে আকস্মিকভাবে প্রবেশ করে তাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট। তাহলে আমরা জীবনযাত্রা অনুসারে পরজীবী তিন প্রকার পাইলাম। এছাড়া পরজীবী তার স্থায়িত্ব অনুসারে পরজীবী কয়েক প্রকার হতে পারে, বিশেষ করে স্থায়ী পরজীবী, অস্থায়ী পরজীবী। স্থায়ী পরজীবী, যে সমস্ত পরজীবী সারা জীবন পোষক দেহে বসবাস করে সেটাই স্থায়ী পরজীবী, স্থায়ী হিসেবে বসবাস করে, বিশেষ করে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। আর অস্থায়ী পরজীবী, যে সমস্ত পরজীবী জীবনের কোনো সময় পরজীবী হিসাবে কোনো সময় মুক্তজীবী হিসাবে বসবাস করে, বিশেষ করে মশা মাছি এগুলো হতে পারে। তাহলে আমরা পরজীবীর স্থায়িত্ব অনুসারে দুই প্রকার আলোচনা করলাম। আরেকভাবে পরজীবী কয়েক প্রকার হয়, বিশেষ করে পোষকের সংখ্যা উপর অর্থাৎ নাম্বার অফ হোস্টের উপর ভিত্তি করে পরজীবী দুই প্রকার, একটা মনোজেনেটিক পরজীবী আর একটা ডাইজেনেটিক পরজীবী। মনোজেনেটিক পরজীবী, যে সমস্ত পরজীবী জীবনচক্র সম্পূর্ণ করতে একটি মাত্র পোষকের প্রয়োজন হয় তাকে বলা হয় মনোজেনেটিক পরজীবী। আর যাদের জীবনচক্র সম্পূর্ণ করতে দুইটা পোষকের প্রয়োজন হয় তাকে বলা হয় ডাইজেনেটিক পরজীবী। প্রিয় শিক্ষার্থীরা, এই পরজীবীর প্রকারভেদ এটা কিন্তু আমাদের জানার বিষয় এবং প্রায় পরীক্ষায় থাকে। আমরা হয়তো বা পরবর্তীতে বড় একটি টপিকস নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা এখনও বই
সংগ্রহ করেনি। আমরা এই মুহূর্তে প্রথম দিকে হয়তোবা ইজি টপিকস নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে আমাদের যে টপিকগুলো এর থেকে একটু জটিল হবে সেই সমস্ত টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এই প্রোটোজোয়ার পরজীবী অনার্স ফোর্থ ইয়ার পরজীবীর উপর আমাদের হয়তোবা ক্লাস হবে এবং প্র্যাকটিক্যালও আছে। মাস্টার্সে যারা বিশেষ করে ফিশারিজের বা এন্টোমোলজি তোমরা যারা পড়বে তাদেরও এই ক্লাসগুলো কিন্তু যথেষ্ট অনেক কাজে লাগবে। তোমরা যারা মাস্টার্সের স্টুডেন্ট আছে তারাও পারলে এই ক্লাসটি ফলো করবে। পোষকের সংখ্যা অনুসারে পরজীবী দুই প্রকার, একটা মনোজেনেটিক আর একটা ডাইজেনেটিক, অর্থাৎ যাদের জীবনচক্র সম্পন্ন করতে একটি মাত্র পোষকের প্রয়োজন হয়, বিশেষ করে অ্যাসকেরিস লুম্বিরিকোডিস তাকে বলা হয় মনোজেনেটিক, আর দুইটা পোষকের প্রয়োজন হলে সেটা হলো ডাইজেনেটিক। বিশেষ করে প্লাজমিডিয়াম ভাইভাক্সের জীবনচক্র সম্পন্ন করতে দুইটা পোষক লাগে, সেটা হলো ডাইজেনেটিক। বিশেষ করে দুইটা পোষক, একটি হলো মানুষ, অন্যটি হলো মশা। এছাড়া ক্ষতির প্রকৃতি অনুসারে পরজীবী দুই প্রকার, একটা হলো প্যাথোজেনিক প্যারাসাইট আর একটি হলো নন প্যাথোজেনিক প্যারাসাইট। অর্থাৎ যে সমস্ত পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাকে বলা হয় প্যাথোজেনিক প্যারাসাইট, আর যে সমস্ত পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করতে পারে না সেটা হলো নন প্যাথোজেনিক প্যারাসাইট। বিশেষ করে প্যাথোজেনিক প্যারাসাইট প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এরা কী করে, ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, এরা প্যাথোজেনিক প্যারাসাইট। আর নন প্যাথোজেনিক প্যারাসাইট বিশেষ করে যারা পোষকের ক্ষতি করে না বা কোনো রোগ সৃষ্টি করে না সেটা হলো নন প্যাথোজেনিক প্যারাসাইট। বিশেষ করে ইকোলাই ব্যাকটেরিয়া এরা পোষকের তেমন ক্ষতি করে না বা রোগ সৃষ্টি করে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরজীবীর প্রকারভেদ আলোচনা করলাম। এগুলো মূলত একটু ইজি, শুধু নামগুলো মনে রাখার চেষ্টা করলে হয়ে যায়। বিশেষ করে প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক, মনোজেনেটিক, ডাইজেনেটিক, হাইপার প্যারাসাইট, অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট, এই নামগুলো মুখস্থ করতে পারলেই আর দু একবার রিডিং করলেই এটা অনেকটাই মুখস্থ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব পরজীবীর সংক্রমণ পদ্ধতি, যথা মোড অফ ইনফেকশন অফ প্যারাসাইট। অধিকাংশ প্রোটোজোয়ার পরজীবী জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষকের প্রয়োজন হয়, অর্থাৎ একটি পোষক হলো মেরুদণ্ডী প্রাণী, অপরটি অমেরুদণ্ডী প্রাণী হয়ে থাকে। এদের এক পোষক থেকে অন্য পোষকের সংক্রমণের প্রকারভেদ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বিশেষ করে প্রোটোজোয়ার পরজীবীদের সংক্রমণ পদ্ধতি সাধারণত কয়েক প্রকার হতে পারে, 5 প্রকার আমরা এখন আলোচনা করব। বিশেষ করে অ্যাক্টিভ মাইগ্রেশন অর্থাৎ স্বকীয় মাইগ্রেশন। যে সমস্ত প্রোটোজোয়ার পরজীবী স্বকীয়ভাবে কোনো মাধ্যমের দ্বারা এক পোষক থেকে অন্য পোষকে স্থানান্তরিত হয় তাকে বলা হয় অ্যাক্টিভ মাইগ্রেশন। অর্থাৎ এক পোষক থেকে অন্য পোষকে স্থানান্তর হওয়াটাই হচ্ছে স্বকীয় মাইগ্রেশন বা অ্যাক্টিভ মাইগ্রেশন। সরাসরি ট্রান্সফার প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে যেসব পরজীবী স্থানান্তর বা সংক্রমণ ঘটে তাকে বলা হচ্ছে সরাসরি স্থানান্তর বা ডাইরেক্ট ট্রান্সফার। বিশেষ করে অ্যান্টিমিবা, জিঞ্জিভ্যালিস সরাসরি স্থানান্তর হয়। আকস্মিক সংক্রমণ, ক্যাজুয়াল কন্টামিনেটিভ ইনফেকশন, অর্থাৎ আকস্মিক সংক্রমণ খাদ্য, পানীয় ও এরূপ অন্যান্য মাধ্যমের পরজীবী স্থানান্তর সংক্রমণ ঘটনাকে বলা হচ্ছে আকস্মিক সংক্রমণ। অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা খাদ্য, পানির মাধ্যমে বাহিত হয়ে মানবদেহে প্রবেশ করে এবং রোগের সংক্রমণ ঘটায়। প্রাণীর দ্বারা সংক্রমণ, তা কোনো প্রাণীর দংশন বা কামড়ের মাধ্যমে সংক্রমণটাই হচ্ছে প্রাণীর দ্বারা সংক্রমণ। অর্থাৎ প্রাণীর মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে, যে প্রাণীর কামড়ের মাধ্যমে, যেমন মশার কামড়ে ম্যালেরিয়া রোগ বিস্তার লাভ করে, এটা হচ্ছে প্রাণীর মাধ্যমে সংক্রমণ। বংশগত সংক্রমণ, জন্মের পূর্বে বা পরে মাতৃদেহ থেকে পরজীবী শিশুর দেহে অনুপ্রবেশ ঘটার প্রক্রিয়াকে বলা হচ্ছে বংশগত সংক্রমণ।
অর্থাৎ জন্মের পূর্বে বা পরে পরজীবী শিশুর দেহে অনুপ্রবেশ ঘটার প্রক্রিয়াকে বলা হচ্ছে বংশগত সংক্রমণ। বিশেষ করে ট্রাইপ্যানোসোমা পরজীবী মাতৃদুগ্ধ পানের মাধ্যমে শিশুর দেহে স্থানান্তর হয় বা ডিমের মাধ্যমে এরা স্থানান্তর হতে পারে। তাহলে আমরা মোড অফ ইনফেকশন অফ প্যারাসাইট কয়েক প্রকার। একটা হলো অ্যাক্টিভ মাইগ্রেশন, অর্থাৎ সক্রিয়ভাবে এক পোষক থেকে অন্য পোষকে স্থানান্তর হয়। সরাসরি ট্রান্সফার হতে পারে, আকস্মিক সংক্রমণ হতে পারে, প্রাণীর মাধ্যমে সংক্রমণ হতে পারে, তারপরে বংশগত সংক্রমণ হতে পারে। অর্থাৎ জন্মের পূর্বে বা পরে এই ধরনের সংক্রমণটাই হচ্ছে বংশগত সংক্রমণ। আমরা এখন আলোচনা করব এবং লাস্টের দিকে চলে এসেছি, যেমন পরজীবী পোষকের সম্পর্ক, অর্থাৎ পোষক আর পরজীবীর মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। প্রোটোজোয়ান পরজীবীরা সাধারণত কতিপয় নির্দিষ্ট পোষক দেহে স্থানান্তর হয়। এক্ষেত্রে দেখা যায় পরজীবীর উপর যেমন পোষকের প্রভাব পড়ে, তেমনি পোষকের উপরে পরজীবীর প্রভাব পড়ে। তা আমরা পোষকের উপর কী প্রভাব পড়ে পরজীবী সেটা নিয়ে আলোচনা করব এবং পরজীবীর উপর কী প্রভাব পড়ে সেটা নিয়ে আলোচনা করব। পোষকের উপর পরজীবীর প্রভাব। তো প্রথমে আমরা আলোচনা করি পোষকের উপর পরজীবীর প্রভাব। তা পরজীবী সংক্রমণের ফলে পোষকের কী কী ক্ষতি সাধন করতে পারে। বিশেষ করে পরজীবী যখন পোষক দেহকে আক্রমণ করে বা পোষকের থেকে খাদ্য গ্রহণ করে তখন কি হয়, পোষকের ক্ষতি সাধিত হয়, কোষকলার ক্ষতি সাধিত হয়। বিশেষ করে অন্ত্রের কোষ এবং লোহিত রক্তকণিকা এরা ভক্ষণ করে। তার মানে পরজীবী পোষক থেকে খাদ্য গ্রহণ করার সময় পোষকের যে অন্ত্রের কোষ এবং লোহিত রক্তকণিকা নষ্ট করে দেয় বা ভক্ষণ করে ফেলে। বিশেষ করে অ্যান্টিমিয়া হিস্টোলাইটিকা পোষক দেহের অন্ত্রের কোষ এবং লোহিত রক্তকণিকা ভক্ষণ করে। পোষকের উপর পরজীবীর প্রভাব আরেকটি প্রভাব হচ্ছে পোষকের প্রস্তুতকৃত খাদ্য পরজীবী ভক্ষণের ফলে পোষক পুষ্টিহীনতায় ভোগে এবং শারীরিক ওজন হ্রাস পায়। তার মানে পোষক পুষ্টিহীনতায় ভোগে, পরজীবী সংক্রমণের ফলে পোষক পুষ্টিহীনতায় ভোগে। 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে পরজীবী পোষক দেহের সংক্রমণের ফলে বিষাক্ত দ্রব্য উৎপন্ন করে এবং পোষককে রোগাক্রান্ত করে। অর্থাৎ পরজীবী যখন পোষকের দেহে আক্রান্ত করে তখন পোষকের দেহে একটা বিষাক্ত দ্রব্য উৎপন্ন করে এবং পরজীবী তখন পোষকের ক্ষতি সাধন করে। বিশেষ করে পোষক ক্ষতি সাধিত হয়, বিশেষ করে প্লাজমোডিয়াম ভাইভাক্সের সংক্রমণের ফলে ম্যালেরিয়া রোগ হয়। পরজীবীর সংক্রমণের ফলে পোষকের বিশেষ করে মস্তিষ্ক, যকৃৎ, অন্ত্র ইত্যাদি ক্ষতি সাধিত হয়। সর্বশেষ যে ক্ষতিটি হয়, অনেক সময় পরজীবী সংক্রমণে পোষক দেহের লিঙ্গ, গ্রন্থি, যকৃৎ, প্লীহা ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হয়। বিশেষ করে লিসমেনিয়া দ্বারা আক্রান্ত প্রাণীর এরূপ অবস্থা তৈরি হয়। তা আমরা পোষকের উপর প্রভাব নিয়ে আলোচনা করলাম, এখন পরজীবীর উপর প্রভাবটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণে দেখছি পরজীবী সংক্রমণের ফলে পোষকের কী ক্ষতি সাধিত হয়। এখন আমরা আলোচনা করব যে পরজীবী কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরজীবী মূলত পোষকের মাধ্যমে স্থানান্তর হয়, ফলে এদের চলন অঙ্গাণু হ্রাসপ্রাপ্ত হয়। অর্থাৎ পরজীবীর চলন যে অঙ্গাণুগুলি থাকে সেগুলো হ্রাসপ্রাপ্ত হয়। বিশেষ করে আমরা যখন প্লাটিয়ান মিনথিস পড়েছি তখন বলেছিলাম যে কিছু অঙ্গের বিলুপ্ত ঘটে, কিছু অঙ্গের তৈরি হয়। পরজীবীর দৈহিক গঠন সরল প্রকৃতির হয়ে থাকে। কেন সরল প্রকৃতির হয়ে থাকে? কারণ দেখা যায় এরা পোষকের দেহেই বাস করার কারণে এদের গঠন সরল প্রকৃতির হয়ে থাকে।
পুষ্টি সম্পাদনের জন্য প্রয়োজনীয় অঙ্গাণু হ্রাস ঘটে, ক্ষেত্র বিশেষে বিলুপ্ত হয়ে যায়। তার মানে অনেক সময় যেমন চলনাঙ্গাণু বিলুপ্ত হতে পারে, আবার নতুন অঙ্গাণু তৈরি হতে পারে। কোনো কোনো সময় প্রোটোজোয়া পরজীবীর ক্ষেত্রে পোষক দেহের অ্যাডহেসিভ অর্গান তৈরি হয়, অর্থাৎ আসঞ্জন অঙ্গের উৎপত্তি লাভ করে। অর্থাৎ পরজীবীর আসঞ্জন অঙ্গের উৎপত্তি লাভ করে কেন? পোষকের দেহে আটকে থাকার জন্য এই আসঞ্জন অঙ্গের তৈরি হয়। অধিকাংশ প্রোটোজোয়া পরজীবীর জীবনচক্র দুটি পোষকের মাধ্যমে সম্পন্ন হয়। এর মধ্যে একটি হলো আধার পোষক হিসাবে এরা কাজ করে। পরজীবীর স্থায়িত্ব টিকে রাখার জন্য প্রজন্ম হার বৃদ্ধি পায়। তার মানে এদের স্থায়িত্ব টিকে রাখার জন্য প্রজন্ম হার বৃদ্ধি পায়। বিশেষ করে আমরা টেনিয়াসোলিয়ামের ক্ষেত্রে প্রোগ্লোটিডের কথা বলেছিলাম, যে টেনিয়াসোলিয়ামে যে বিশেষ করে গ্রাভিড প্রোগ্লোটিড এবং ম্যাচার প্রোগ্লোটিডের ক্ষেত্রে দেখা যায় প্রতিটি প্রোগ্লোটিডে প্রজনন ক্ষমতা সম্পন্ন এবং প্রত্যেকটা প্রোগ্লোটিড থেকে আবার নতুন টেনিয়াসোলিয়ামের জন্ম নেয়। তার মানে এরা প্রজনন হার বৃদ্ধি পায়, বিশেষ করে অস্তিত্ব টিকে রাখার জন্য এই ধরনের ঘটনা ঘটে থাকে। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রোটোজোয়ের উপর, বিশেষ করে পরজীবীর উপর কতগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম, কিছু সংজ্ঞা, আমরা কিছু শর্ট কোশ্চেন, বিশেষ করে প্রোটোজোয়ের উপর, বিশেষ করে প্রোটোজোয়ের পরজীবীর উপর, যে পরজীবী বলতে কী বোঝো, পোষক ও পরজীবীর সম্পর্কে লিখো, এরকম প্রশ্ন হতে পারে। বিভিন্ন প্রকার পরজীবী প্রোটোজোয়ার বর্ণনা আসতে পারে, প্রোটোজোয়ার পরজীবী তার সম্পর্কে বর্ণনা করে এই প্রশ্নগুলো আসতে পারে। আমরা যে প্রশ্ন আকারে যে কথাগুলো বলেছি, এগুলো মূলত বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলোই সেট হয়েছে। তা বিশেষ করে শর্ট কোশ্চেনের ভিতর আসতে পারে যে পোষক ও পরজীবীর মধ্যে সম্পর্ক। আমরা যে পোষক এবং পরজীবী আলাদা আলাদাই সম্পর্কের কথা বলেছি, এবং টোটালটা একসাথেও আসতে পারে। বিশেষ করে প্রোটোজোয়ার পরজীবী সম্পর্কে বর্ণনা করো, এটা আসতে পারে। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের কম্পারেটিভ অ্যানাটমির উপর তোমাদের সিলেবাসটি আমরা যদি আরেকটু রিপিট করি, বিশেষ করে কলেজ খোলা থাকলে আমরা এই সিলেবাসটা বিশেষ করে প্রোটোজোয়ার নন কোঅর্ডিনেটেড দুটো অংশে ভাগ করে ফেলি। এটা প্রথম সাময়িক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা। তা আমরা প্রথম দিকে বিশেষ করে তোমরা যেহেতু নতুন ক্লাস শুরু করেছো, আমরা প্রোটোজোয়া পরিফেরা, সিলেন্টারেটা, প্লাটিহেলমিনথিস এগুলো আগে পড়াইব। বিশেষ করে আমরা প্লাটিহেলমিনথিসটি অলরেডি প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন, এটা আমরা আলোচনা করেছি। আর একটু অংশ আছে হোল ফাস্ট অর্গান অর্থাৎ আসঞ্জন অঙ্গ, এটা আমরা সামনের ক্লাসেই হয়তো আলোচনা করব। আর প্রোটোজোয়ার উপর আমাদের প্রাথমিক একটা আলোচনা হয়েছে। আর তোমরা যারা অ্যাডভান্স ক্লাস দেখতে চাও বা করতে চাও, আমাদের ওল্ড সেকেন্ড ইয়ার যারা হয়তো বা ফর্ম ফিল আপ শুরু করেছে, এদের উপরেও কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে। তা এটার উপরে বেশ কয়েকটি ক্লাস আছে, তোমরা চাইলে দেখতে পারো, অথবা তোমাদের ইয়ারেরও আমরা তোমাদেরকে উদ্দেশ্য করে কতগুলি ক্লাস নেব, সেই ক্লাসগুলি সামনে হয়তো পাবে। আর যদি অ্যাডভান্স ক্লাস দেখতে চাইলে ওই ক্লাসগুলি তোমরা দেখতে পারো। আমরা আজকে এই পর্যন্তই রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফিজ।